দূতাবাস না থাকা সহ নানা সংকটের পরও মঙ্গোলিয়ায় কর্মী পাঠানোর অনুমোদনে অভিবাসন সংশ্লিষ্টদের ক্ষোভ, নিরাপত্তা ঝুঁকির শঙ্কা। যে মঙ্গোলিয়াতে আমাদের কোনো দূতাবাস নাই, আমাদের কনসুলেট নাই, আমাদের মন্ত্রণালয়কে দেখেছে যে সেই জায়গায় আসলে শ্রমিকদের গিয়ে নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে। রাজধানীতে ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার মূল আসামি জরিজুল গ্রেপ্তার। গাজীপুরে ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার, গুরুতর আহত স্বামী। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে নবুয়াত পরিষদের মহাসম্মেলন, যোগ দেবেন রাজনৈতিক দলের নেতারা। নতুন ধানের দোলা আর শিশিরের আলিঙ্গনে বইছে নবান্নের ঘ্রাণ। হৈমন্তীর দোলায় চোখে মুখে খুশির জোয়ার কৃষকের। এবং ভারতের জম্মু কাশ্মীরে সন্দেহভাজন চিকিৎসকের বাড়ি থেকে জব্দ করা বিস্ফোরক, পুলিশ স্টেশনে বিস্ফোরণ, নিহত ৯, আহত ২৯। স্বাগত এখন বাণিজ্যে, সঙ্গে আছি শরীফ রওশন। বাংলাদেশি শ্রমিকদের সহযোগিতায় নেই কোনো কনসুলার সেবা কেন্দ্র বা বাংলাদেশ দূতাবাস। এছাড়া মানব পাচার ঝুঁকির তালিকায় আছে দেশটির নাম। রয়েছে শীতকালে তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবার মতো বিরূপ আবহাওয়াও। নানামুখী এসব সংকট সত্ত্বেও মঙ্গোলিয়ায় শ্রমিক পাঠানোর সরকারি সিদ্ধান্তের সমালোচনায় করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তারা বলছেন, পরিকল্পনা ছাড়াই কর্মী পাঠালে নিরাপত্তা ঝুঁকি সহ তৈরি হতে পারে নানান সংকট। বিস্তারিত দেখুন কামরুল হাসান জনির প্রতিবেদনে। সেপ্টেম্বরে ৭টি খাতে মঙ্গোলিয়ায় কর্মী পাঠানোর অনুমোদন দেয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। বহির্গমনের ছাড়পত্র পায় মেসার্স স্টার্লিং ইন্টারন্যাশনাল লিমিটেড নামের ঢাকার একটি রিক্রুটিং এজেন্সি। ১৮ থেকে ৪০ বছর বয়সী বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় ধরা হয় প্রায় ২৪ কোটি টাকা। নিয়োগদাতা হিসেবে দেখানো হয় মঙ্গোলিয়ার এলবি প্লাটিনাম লাইন নামের একটি প্রতিষ্ঠানকে। মঙ্গোলিয়ায় ২৯০ জন পুরুষকর্মী পাঠাতে অনুমতি দিয়েছে বিএমইটি। দেশটির এলবি প্লাটিনাম লাইন নামে একটি প্রতিষ্ঠানকে এই অনুমতি দেয়া হলেও বাস্তবে তাদের প্রাতিষ্ঠানিক কোনো প্রতিষ্ঠান নেই। যদিও ইতোমধ্যে তাদের ফেসবুক পেজ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কথা হচ্ছে, এই বিজ্ঞপ্তি দেখে যারা সেদেশে যাবেন তাদের সুরক্ষা কিংবা নিরাপত্তার দায়িত্ব নেবে কারা? বহির্গমন অনুমোদন পত্রে উল্লেখ করা হয়, কর্মীরা মঙ্গোলিয়ায় পৌঁছার পর মন্ত্রণালয়কে প্রতিবেদন দাখিল করবে বাংলাদেশ দূতাবাস রিয়াদ। এছাড়া ফ্লাইট শিডিউল ও কর্মীর তালিকা মঙ্গোলিয়ার বাংলাদেশ দূতাবাসে দাখিল করতেও বলা হয় সেখানে। অথচ দেশটিতে বাংলাদেশ দূতাবাসই নেই। সৌদি আরবের রিয়াদের সঙ্গেও নেই এর কোনো সম্পর্ক। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ টিআইপি প্রতিবেদনে মঙ্গোলিয়াকে রাখা হয়েছে মানব পাচার ঝুঁকির দ্বিতীয় স্তরে। একদিকে তাপমাত্রা, অন্যদিকে শ্রমিকদের নিরাপত্তার ইস্যু। কর্মী পাঠানোর সক্ষমতা যাচাইয়ে রাজধানীর পুরানা পল্টনের প্রীতম জামান টাওয়ারে গিয়ে ওই রিক্রুটিং এজেন্সির কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সামিন খানের সঙ্গে ফোনে যোগাযোগ হলে তিনি নতুন ঠিকানা জানাবেন বলে ফোন কেটে দেন। হোয়াটসঅ্যাপে জানান তিনি ঢাকার বাইরে। আমাদের গন্তব্য এবার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কার্যালয়ে। প্রথমে গিয়ে সেখানে অনুমোদন দেয়া কর্মকর্তা পরিচালক তানজিলুর রহমানকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ হলে অপেক্ষা করতে বলেন তিনি। ১.৫ ঘন্টা পর ফিরে এলেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি এই কর্মকর্তা। ঝুঁকিপূর্ণ দেশে কর্মী পাঠাতে অনুমতি দেওয়ার আগে যাচাই বাছাই হয়েছে কিনা জানতে চাইলেও এড়িয়ে যান তিনি। আপনার একটা সিগনেচার একটা বিষয় অনুমোদন হয়েছে আর কি, তো আমার সিগনেচারে অনেক কিছু অনুমোদন। আপনি যা খুঁজে পাইছেন, আপনি আপনার একটা তদন্ত আপনি খুঁজে পেয়েছেন না মাঠ পর্যায়ে, যে আপনি ঠিক অ্যাজ ইউজুয়াল ওইভাবে প্রচার করে দেন।
বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আব্দুল হাই ও উপপরিচালক জোহরা মনসুরের সাথেও কথা বলার চেষ্টা করা হয়। কথা বলতে ইচ্ছুক না, আমি কি বলবো, জি স্যার এখানে পাঠা দেবেন, জি স্যার না এটা আপাতত তারাও ক্যামেরায় কেউ কথা বলতে রাজি হননি। তবে মঙ্গোলিয়ার শ্রমিকরা চীন দূতাবাসের সহযোগিতা নিতে পারবেন বলে জানানো হয়। মঙ্গোলিয়ার ওরা থাইল্যান্ড থেকে নেবে, মঙ্গোলিয়ার ওরা চীন থেকে নেবে। চীন আর মঙ্গোলিয়া কি কাছাকাছি নাকি? মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর থেকে 2 ঘন্টা 15 মিনিটে আকাশ পথে বেইজিং যাওয়ার সুযোগ আছে, নিতে হবে চীনের ভিসা। অন্যদিকে সড়ক পথে রাশিয়ার মস্কো বাংলাদেশ দূতাবাসেও যাওয়া যায়, তবে দূরত্ব 6000 কিলোমিটারের বেশি। এই দূরত্ব ও ব্যয়বহুল পথ পাড়ি দিয়ে কিভাবে কনসুলার সেবা নেবেন বাংলাদেশিরা জানতে চাওয়া হয় বেইজিং দূতাবাসের কাছে। ওনাদের দূতাবাসে আসতে যেহেতু পাসপোর্ট রিলেটেড হলে আপনার এটা যেহেতু আইরিশ বা এগুলো যেটা দিতে হয় ফিঙ্গারপ্রিন্ট, এগুলো তো সরাসরি এসে দিতে হয়, যার কারণে ওদের আসতে হবে আর কি বেইজিং এ। সড়ক পথে এটা তো সাধারণত ফ্লাইটেই আসা হয়। অনুমোদনের পর থেকে নভেম্বর পর্যন্ত 157 জন বাংলাদেশি গেছেন মঙ্গোলিয়ায়। তবে তাদের বর্তমান অবস্থা নিয়ে রিয়াদ, বেইজিং বা হংকং কোনো দূতাবাসের কাছেই তথ্য নেই। যেখানে দূতাবাস নেই সেদেশে কর্মী পাঠানোর অনুমোদন নিয়েও প্রশ্ন তুলেছেন অভিবাসন সংশ্লিষ্টরা। সমস্যা হলে দায় নিতে হবে কর্তৃপক্ষকে। তো যেখানে আমাদের মিশন নাই সেখানে অ্যাটেস্টেশনটা কিভাবে হবে? অর্থাৎ আমি নিশ্চিত হতে চাইবো যে চাহিদাটা কেউ নিয়ে এসেছে, একজন ব্যবসায়ী বা একটা প্রতিষ্ঠান, সেখানে আসলেই সেই কাজটা আছে এবং সেই যেখানে তাদের কর্মক্ষেত্র সেখানে আসলেই সেই কর্মক্ষেত্রটা আছে। যে মঙ্গোলিয়াতে আমাদের কোনো দূতাবাস নাই, আমাদের কনসুলেট নাই, সেখানে কেন এত শ্রমিক পাঠানোর উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র? কারণ আমরা কি আমাদের মন্ত্রণালয়কে দেখেছি যে সেই জায়গায় আসলে শ্রমিকদের গিয়ে নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? প্রবাসীদের দিক থেকে প্রতিনিয়ত যেখানে অনিরাপত্তার অভিযোগ আসছে, সেখানে যাচাই বাছাই ছাড়াই নতুন জায়গায় কর্মী নিয়োগের অনুমোদন, গন্তব্য দেশে সঠিক কর্মসংস্থানের যেমন ঝুঁকি রয়েছে, তেমনি মানব পাচারকারী চক্রের হাতে পড়ার আশঙ্কাও বেশি। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা। হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার মূল আসামি জরিজুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করে ডিএমপি। তারা জানায়, পরকীয়ার জেরেই হত্যার পর মরদেহ কেটে 26 টুকরা করার ঘটনার এই মূল হোতাকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেপ্তার করা হয়। এদিকে এই ঘটনার মূল হোতার প্রেমিকা শামীমাকেও আলামত সহ গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। বর্তমানে তারা আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে। এর আগে শুক্রবার নিহতের বোন আনজিনা বেগম বাদী হয়ে নিহতের বন্ধু জরিজুলকে প্রধান আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের সামনে থেকে নীল রঙের ড্রামে আশরাফুলের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ তার পরিচয় নিশ্চিত করে। গাজীপুরের কোনাবাড়ির একটি ফ্ল্যাট থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মুমূর্ষু অবস্থায় নিহতের স্বামীকেও উদ্ধার করা হয়। নিহত নারীর নাম রহিমা এবং তার স্বামীর নাম ইমরান। সকালে কোনাবাড়ির একতা ভিলা নামে একটি ভবনের 5ম তলার একটি ফ্ল্যাট থেকে স্বামী স্ত্রীর গলা কাটা নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পরে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহত নারী এবং তার স্বামী ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমৈতল গ্রামের বাসিন্দা। কাজের সুবাদেই বসবাস করছিলেন গাজীপুরে। তাদের 16 বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। নিহতের মেয়ের বরাতেই পুলিশ জানায়, স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী নিজেই নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালায়। তবে ঠিক কী কারণে এই কাণ্ড, সে রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এর মধ্যে স্ত্রীর মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চাকরি করতো নাকি?
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে চলছে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন। সেখানে আছেন সহকর্মী জাবেদ আব্দুল, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। জাবেদ, আপনার পিছনে বেশ সমর্থকদের ভিড় দেখা যাচ্ছে। এখানে তো অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীদের যোগ দেওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত কারা কারা যোগ দিয়েছেন, আর এই সম্মেলনে যোগ দিয়ে তারা দাবি কি তুলেছেন, বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন, মূলত এদিকে নবুয়ত আন্তর্জাতিক যে খতমে নবুয়ত সম্মেলন, সেই সম্মেলন হচ্ছে মূলত নবুয়ত পরিষদের উদ্যোগে কাদিয়ানীদের আন্তর্জাতিকভাবে অমুসলিম ঘোষণার যে এক দফা দাবি, সেই এক দফা দাবিতে ছবিতে আপনি দেখতে পাচ্ছেন শুভ্র সাদা সফেদ পোশাকে সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি প্রাঙ্গণ এর মধ্যে মুখর হয়ে উঠেছে তাদের যে এক দফা দাবি। সেই দাবি নিয়ে আমরা সকাল থেকে দেখেছি দেশের বিভিন্ন জেলা থেকে মাদ্রাসার ছাত্র, শিক্ষক, উস্তাদ ও মুসল্লিরা এই সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক এসে এই যে খতমে নবুয়ত যে আন্তর্জাতিক মহা সম্মেলন, যে ধর্মীয় সম্মেলন, সেই সম্মেলনে এসে তারা যোগ দিয়েছেন। তারা বলছেন যে নবীর পরে মূলত আর কোনো নবী নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এবং শেষ নবী রাসূল। তারপরে এই জমিনে আল কোরআনের বিধান অনুযায়ী আর কোনো নবী রাসূল আসার কথা না। কিন্তু কাদিয়ানীরা দাবি করছেন তাদের ধর্ম, তাদের গোষ্ঠীর মধ্যে একজন নবী দাবি করছেন। সেই যে অযৌক্তিক দাবি এবং যে আল কোরআন পরিপন্থী যে দাবি, সেই দাবির পরিপ্রেক্ষিতে মূলত কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে এই মুসলিম সমাবেশ এরই মধ্যে শুরু হয়েছে। আর কিছুক্ষণ পর এই যে সমাবেশ, সেই সমাবেশে যোগ দেবেন দেশ বরেণ্য উলামায়ে কেরাম, বর্ষিয়ান রাজনীতিবিদ ও অন্যান্য আরো যে ধর্মীয় নেতা রয়েছেন তারা। আমরা এই সমাবেশ স্থলে সকালেই এসেছি। সকাল থেকেই আমরা দেখেছি যে বিদেশি মেহমানরা ভারত, পাকিস্তান এবং অন্যান্য পার্শ্ববর্তী ইন্দোনেশিয়া থেকেও এই যে সমাবেশ স্থল, সেই সমাবেশ স্থলে 94 জন যে বিদেশি মেহমান তারা এখানে এসে অংশ নিয়েছেন এই সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে। বক্তব্যে তারা বারবারই বলছেন যে কাদিয়ানীরা যে দাবি করছেন, অর্থাৎ তাদের জাতিগোষ্ঠীর মধ্যে তারা নবী দাবি করছেন, যেটি একেবারেই একটি অধর্মীয় আলাপ বা বয়ান। মূলত আল কোরআনের যে বিধান অনুযায়ী পৃথিবীতে আর কোনো নবী রাসূল আসার সুযোগ নেই, সেটিকে বিবেচনায় নিয়েই মূলত এই এক দফা দাবিতে এই ইসলামিক মহাসম্মেলন বক্তারা বক্তব্য দিচ্ছেন এবং তাদের যে ক্ষোভ, তাদের যে দাবি, সেটি মূলত তারা তুলে ধরছেন এই সমাবেশ স্থলে। বলা হচ্ছে যে তারা এক দফা দাবি যদি এই অন্তর্বর্তীকালীন সরকার মেনে না নেয় তাহলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে। নিশ্চয়ই এরই মধ্যে সমাবেশ স্থলে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই যে বিশাল যে মঞ্চ, সেই মঞ্চে ধর্মীয় নেতারা উপস্থিত আছেন এবং আলোচনা করছেন ধর্মের নানা দিকগুলো। আলোচনা হচ্ছে ইসলামিক আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলনের সবশেষ খবর জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত ছিলেন জাবেদ আব্দুল্লাহ। নতুন ধানের দোলা আর শিশিরের আলিঙ্গনে বইছে নবান্নের ঘ্রাণ। হেমন্তের দোলায় খুশির জোয়ার কৃষকের চোখে মুখে। তবে প্রকৃতির এত আয়োজনের আবেদন যেন শহুরে আবহে হারিয়ে না যায়, এমন আকুতি সবার। সাজিদ আরাফাতের প্রতিবেদন। কল্যাণী সূর্যের পরশ সোনারঙা শস্যে, ভেজা ঘাস, লাউয়ের ডগায় নিহার বিন্দু। সোনালি ধানের শীষে দোলা আর মাকড়সার জালে শিশিরের আলিঙ্গন জানান দিচ্ছে নবান্ন সমাগত। পথের দুধারে কৃষকের চিত্রকর্মে অঘ্রাণের গন্ধ। নিদ্রায় জাগরণে ফসলের জন্য উন্মুখ চাষিরা, যেন সোনারঙা ধানে যৌবন ফিরে পেয়েছে বিরান ভূমি। পল্লী সরগরম কার্তিকে যে জ্বালাবন্ত কৃষক তা অনেকটাই ম্লান ফুল ফসলের কাছে।
গোলায় উঠছে নতুন ধান, বেড়েছে গৃহস্থীর ব্যস্ততা। বছর জুড়ে জিইয়ে রাখা অভাব আর মহাজনের খাজনা শোধ করার তৃপ্তি তাদের চোখে মুখে। এই মৌসুমে দেখা মেলে কাস্তে হাতে কৃষাণের দল। আলহামদুলিল্লাহ আমরা ফলন ভালো হয়েছে, এবার দাও ফুষ্ট মতে লাগছে। এই ধানটা কাটতে যদি ভালো ফসল পাই, আমি বড় ধানটা বেচে আমি করতে পারবো। ধরো 10 দিন এখানে যদি আমরা কাজ করি যাই, 10 দিনে ধরো 800 টাকা করে যদি আমাকে দেয়, তাহলে আমরা 8-10-এ 8,000 টাকা এটা ইনকাম করলাম। কার্তিকের যে অভাবটা ছিল সেই অভাবটা এখন নাই। পানি এই দিক দিয়ে না আসাতে এখন আমরা 2টা ধান করতে পারি। এই জন্য আমাদের জন্য এখন একটা সুবিধা হয়েছে আর কি, 2টা ফসল পাইতেছি আর একটা সরিষা পাইতেছি। নতুন ধানের অপূর্ব মাদকতা, কৃষাণের গায়ে লেগে থাকা ধানের কুড়া, ধুলোমাখা অবয়ব, কার্তিক পেরুলেই যে নবান্নের খোসরোজ। প্রথম মুঠি ধান দিয়ে হবে চিরা, পিঠাপুলির চিরায়ত আয়োজন। নলেন গুড়, দুধ দিয়ে জিভে জল আনা শিরনি, যার গন্ধ হেঁসেল পেরিয়ে ছড়াবে উঠোন জুড়ে। ধান আসে, আমরা এই ধানটা বছর খাই, পিঠা বানাই, খুব আনন্দ লাগে। শীত যত বেশি পড়ব তখন পিঠা খাওয়ার ওরকম একটা করে জায়গা ব্যস্ততা হয়ে যায়। একটা সময় ছিল বাংলায় কার্তিক এলেই কৃষকের ঘরে টানাপোড়েন আর অভাব লেগেই থাকত। কিন্তু কৃষকের সেই এক ফসলি জমিনে এখন ফসলের দোলা সারা বছরই। মরা কার্তিকের খরা ঘুচিয়ে একপাশে সোনালি ধান, আরেকদিকে রবি শস্যের এই দোলা কৃষকের মুখে এনে দেয় অমলিন হাসি। নতুন ফসলের সবজিগন্ধি মায়ায় মনের আকাশে যেন রঙের আগুন। হেমন্ত আনে সবুজ সবজির পসরা, লাউয়ের ডগায় শিমের ফুলে ফুলে লাগে হৈমন্তীর দোলা। ধানও পাশাপাশিও করি, সবজিও করি। মোটামুটি এখানে আপনার সবজি কফি খাতে আমার 135% জায়গা আছে, আর লাল শাক আছে। লাল শাক আর লাউ শাক নিয়ে আপনার মোটামুটি প্রায় আরও 40 দিচ্ছিল। প্রকৃতির এমন আয়োজন গতিময় করে অর্থনীতির চাকাকেও। তবে হেমন্তের চিরায়ত ঐতিহ্য আর সংস্কৃতি যেন মিলিয়ে যেতে বসেছে। গ্রামীণ অর্থনীতির ঐতিহ্যের অনেকখানি কিন্তু আমরা হারিয়ে ফেলেছি তথ্য প্রযুক্তির কাছে, এবং এই তথ্য প্রযুক্তির পুরোটাই যে ভালো দিক তা নয়। এখন অনেকটাই এই পিঠা পুলির ব্যাপারটি শহুরে হয়ে গেছে নাগরিক জীবনে। পিঠা উৎসব হচ্ছে নানান জায়গায়। সেই সমস্ত উৎসবের মধ্যে তো আসলে গ্রামের যে প্রাণ এবং স্বতঃস্ফূর্ততা সেটা কিন্তু। ঋতুচক্রের পরিক্রমায় নৈকট্য কমেছে নবান্ন আর হেমন্তের। আলিঙ্গনের আগেই যেন মিলিয়ে না যায় হেমন্তের হাওয়া, এমন চাওয়া ঋতুপ্রেমী প্রতিটি মানুষের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। চলতি বছর ৮৩,০০০ হেক্টর জমিতে আমন চাষাবাদ করেছেন সুনামগঞ্জের হাওরের 2 লাখ কৃষক। নভেম্বরের শেষে হাওরে পুরোদমে ধান কাটা এর মধ্যে শুরু হবে। তবে প্রতি বছর আমন ধানের চাষাবাদ করলেও আশানুরূপ ফসল উৎপাদন করতে পারছেন না তারা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন লিপসন আহমেদ। লিপসন, প্রতি বছরই আসলে একটা লক্ষ্যমাত্রা স্থির করা হয়, তবে শেষ মুহূর্তে আসলে সেই লক্ষ্যমাত্রা পূরণ হয় না কৃষকদের। এই যে প্রতি বছর একটা লোকসানের শঙ্কা থাকে, এটা কিসের জন্য? যেহেতু এটি হাওরের এলাকা, সেক্ষেত্রে কিন্তু এই অঞ্চলের যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু বোরো ধান পাশাপাশি কিন্তু আমন ধানের উপরেই কিন্তু আসলে মূলত নির্ভরশীল, যার ফলে কিন্তু আসলে মূলত এই অঞ্চলের যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু আসলে এই ধান উৎপাদন করেই কিন্তু তাদের যে পরিবার পরিজন কিংবা ছেলে মেয়েদের কিন্তু আসলে উচ্চশিক্ষা সহ কিন্তু তাদের সংসার চলে। সেই সাথে যদি বলি, এই এলাকায় প্রায় 2 লাখ কৃষক কিন্তু চলতি বছরে কিন্তু আমন ধানের রোপণ করেছেন। সেই সাথে কিন্তু ইতিমধ্যে পুরো হাওড় এলাকায় কিন্তু আসলে আমন ধান চাষাবাদ শেষে কিন্তু আসলে যেহেতু এখন শেষ পর্যায়ে কৃষকরা কিন্তু তাদের সেই উৎপাদিত ফসল ঘরে তুলতে কিন্তু আসলে দিন গুনছেন। সেই সাথে নভেম্বরের শেষের দিকে কিন্তু এই ফসল এই অঞ্চল আসলে কাটা শুরু হবে। সেই সাথে যদি বলি, কৃষকরা যেটি বলছেন, অর্থাৎ আজকে সকাল থেকে কিন্তু আমরা মাঠ পর্যায়ে কৃষকদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে তারা কিন্তু যখনই আসলে এই যে ধান রোপণ করেন তখন কিন্তু কৃষি বিভাগ, অর্থাৎ তারা যেটি অভিযোগ করেছেন কৃষি বিভাগের
বা কিংবা উৎপাদনের লক্ষ্যমাত্রা তারা যেভাবে আসলে নির্ধারণ করেন সেই অর্থে কিন্তু লক্ষ্যমাত্রা আসলে তারা ফলাতে পারেন না, যার ফলে এই অঞ্চলের কৃষকরা যেটি বলছেন যদি ঠিক সময়ে আসলে কৃষি পরামর্শ তারা পেতেন তাহলে কিন্তু তাদের ফসল চাহিদা অনুযায়ী ফসল তারা গড়ে তুলতে পারতেন। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি প্রায় অনেক জায়গায় কিন্তু আসলে হাওড় এলাকার যে আমন ধানে আসলে পোকার আক্রমণ শুরু হয়েছে। তবে কৃষি বিভাগ যেটি বলছে যে চলতি বছর কিন্তু ৮৩,০০০ হেক্টরের উপরে কিন্তু এই জেলায় আমনের চাষাবাদ হয়েছে, সেই সাথে কিন্তু আমন প্রায় এখান থেকে ৩ লাখ মেট্রিক টন। সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী লিপসন আহমেদ। রংপুরে ব্যবসায়ী আশরাফুল হককে হত্যা এবং লাশ খণ্ড বিখণ্ড করে জাতীয় ঈদগাহ ময়দানের পাশে 2টি ড্রামে ফেলে রাখার মামলা নিয়ে এই মুহূর্তে ব্রিফ করছে র্যাব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এবং আশরাফুলকে সেই সুযোগটাই জরেজ নিয়েছে, এই মহিলাকে দিয়ে 1 মাস তাকে একটা হানি ট্র্যাপের মতো ব্যবস্থা করে এবং আশরাফুলকে প্রভোগ করেছে যেন সে ঢাকায় আসে এবং এরকম একটা পরিস্থিতির শিকার হয়। ওনার যতটা আমরা জানতে পেরেছি যে উনি সৌদি প্রবাসী একজন ব্যক্তির স্ত্রী, তার 2 সন্তান এবং তার মা সহ সে বর্তমানে কুমিল্লায় লাংসামে রয়েছেন তাদের নিজস্ব বাসায় এবং তার হাজব্যান্ড সৌদি আরবে রয়েছেন। আশরাফুল মূলত কাঁচামাল আড়তের ব্যবসা, তারা কাঁচামাল বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে এবং এই ব্যবসায়ী ভালো একজন ব্যবসায়ী তিনি। এই প্রশ্নটা আমাদের কাছেও এসছে। আমি বারবার এই কথাটা আপনাদেরকে দয়া করে বলছি যে আমরা যখনই এই প্রশ্নগুলো শামীমাকে বলেছি, শামীমা এই বিষয়টা সেভাবে আমাদেরকে খোলাখুলি বলতে পারে নাই। যেহেতু আমরা জরেজকেও পেয়ে গিয়েছি, ইনশাল্লাহ জরেজের মুখ থেকে এই কোশ্চেনগুলো ইনশাল্লাহ আমরা পাবো এবং মূল মোটিভটা। কারণ একটা মানুষকে মারার যেভাবে আপনারা দেখেছেন যে নৃশংসতা হয়েছে, এটা স্বাভাবিক কোনো গ্রেভেন্স বা রাগ ছাড়া এইভাবে একটা মানুষকে মারাটা স্বাভাবিক আমাদের কাছেও লাগেনি। রংপুরে ব্যবসায়ী আশরাফুলকে হত্যা সহ সাম্প্রতিক সময় বিভিন্ন বিষয়ে কারণবাজারে ব্রিফ করছে র্যাব। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বিশ্ববাজারে চিনির দাম কমায় এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। পাইকারিতে পণ্যটি বিক্রি হচ্ছে 100 টাকারও নিচে, দাম কমেছে খুচরা পর্যায়েও। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শোয়েব, জানাবেন আজকের খুচরা বাজারে চিনি কত করে বিক্রি হচ্ছে? দর্শন, প্রথমে বিশ্ববাজারের খবর একটু জানিয়ে রাখতে চাই। বিশ্ববাজারে কিন্তু চিনির দাম বেশ কিছুদিন ধরে ধারাবাহিকভাবে কমছে এবং বর্তমানে বিশ্ববাজারে পণ্যটি $412 থেকে $417 প্রতি টন হিসেবে বিক্রি হচ্ছে। এবং দেশের বাজারের কথা যদি বলি, প্রথমে পাইকারি বাজারের কথা বলতে চাই। পাইকারি বাজারে কিন্তু চিনির দাম গেল 1 সপ্তাহ আগেও ছিল সেটি 90 টাকার কিছুটা উপরে ছিল, কিন্তু আজকের বাজারে কিন্তু সেই দামটা আরও কিছু কমেছে। অর্থাৎ বর্তমানে সেটি 89 টাকা 50 পয়সার মতো দরে কিন্তু বিক্রি হচ্ছে আজকের বাজারে চিনির দাম। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত বিশ্ববাজারে যখন ভোজ্য তেল বা জ্বালানি তেলের দাম যখন কমে গিয়েছে, তখন জ্বালানি তেলের কমে যাওয়ার কারণে কিন্তু পণ্যর যে পরিবহন খরচ সেটি কিন্তু কমেছে। এবং একই সাথে চিনির থেকে কিন্তু ইথানল নামে একটি পণ্য উৎপাদন করা হয়, যেটি মূলত জ্বালানি তেলের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় এবং সেটির চাহিদাও কিন্তু কমে গিয়েছে। যে কারণে কিন্তু আখ থেকে কিন্তু ইথানল তৈরি এখন বর্তমানে বন্ধ রয়েছে ব্রাজিলে, যে কারণে চিনির উৎপাদন অনেকটাই বেড়ে গিয়েছে। এবং বলা হচ্ছে যে প্রায় 2 বিলিয়ন টন কিন্তু বেশি চিনি উৎপাদিত হবে ব্রাজিলে। এবং সেই সাথে ভারতের বাজারেও কিন্তু 1 থেকে 1.5 লাখ টন চিনি কিন্তু রপ্তানির জন্য অনুমতি দিয়ে রেখেছে ভারত সরকার। তো সবকিছু মিলিয়ে বিশ্ববাজারে কিন্তু চিনির সরবরাহ বেশ ভালো রয়েছে এবং এই কারণেই কিন্তু চিনির যেই উৎপাদন দাম, সেই দামটি কিন্তু কমছে এবং ধারাবাহিকভাবেই কিন্তু সেই দামটি কমছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে দেশের বাজারে একটা সময় শুধুমাত্র এস আলমের যেই চিনি, সেই এস আলমের চিনিটি কিন্তু চট্টগ্রামে আধিপত্য করতো বা একচেটিয়া ব্যবসা করতো, কিন্তু সেই জায়গা থেকে এখন কিন্তু এস আলমের পাশাপাশি অন্যান্য বেশ কয়েকটি কোম্পানি, বিশেষ করে যদি বলি স্টারশিপ নামে একটি কোম্পানি ব্র্যান্ডের চিনি বাজারে এসেছে, যেটি আবুল খায়ের কোম্পানি থেকে আনা হয়েছে। এবং একই সাথে ফ্রেশ তেমনিভাবে আরও বেশ কয়েকটি কোম্পানির পক্ষ থেকেও কিন্তু চিনি বাজারজাত করা হচ্ছে, যে কারণে বাজারে চিনির বেশ কয়েকটি প্রতিযোগিতামূলক বাজার তৈরি হওয়ার কারণে মূলত চিনির দাম কিন্তু কমছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে যদি এই প্রতিযোগিতা অব্যাহত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু চিনির দাম আগামীতে আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে সবকিছু নির্ভর করছে মূলত বিশ্ববাজারে। বিশ্ববাজারে যদি চিনির দাম কমে, তাহলে কিন্তু খাতুনগঞ্জের যে পাইকারি বাজার,
বাজার, সেখানেও কিন্তু চিনির দামটা অনেকটা কমে আসে। এবং খুচরা বাজারের খবর বলে শেষ করতে চাই, খুচরা বাজারে অর্থাৎ পাইকারিতে যেখানে 90 টাকা দরে চিনি বিক্রি হচ্ছে, সেখানে খুচরা বাজারে গিয়ে সেটি জায়গা ভেদে বা স্থান ভেদে 95 থেকে 97 টাকায় বিক্রি হচ্ছে। বিশ্ববাজারে চিনির দরপতনের প্রভাবে আমাদের দেশের বাজারেও কমেছে এর দাম। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে যুক্ত ছিলেন শোয়েব রহমান। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হাসান। তবে পরিস্থিতি বিপজ্জনক না হলেও জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সকালে রাজধানীর শনির আখড়ায় বিশেষ পরিচ্ছন্নতা এবং মশক নিধন অভিযানে তিনি আরও বলেন, জরিমানা কোনো সমাধান নয়, প্রয়োজন জনসচেতনতা। এ সময় এডিসের লার্ভা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার কথাও জানান তিনি। বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খাল এবং নর্দমাগুলো নিয়মিত পরিষ্কারের অভিযান চলবে। এ সময় এলাকাবাসী প্রশাসকের কাছে এলাকার নানান সমস্যার কথা তুলে ধরলে তিনি তার সমাধানের আশ্বাস দেন। ত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে গুরুত্ব পাওয়ার কথা ছিল আদিবাসীদের অধিকারের বিষয়টি। তবে সেখানে সম্মেলনের আলোচনাতেই আদিবাসী বিষয়টি অধিভুক্তই করা হয়নি। উল্টো তাদের মূল ভেন্যুতে ঢুকতে না দেয়া হামলাসহ বেশ কিছু নেতিবাচক আচরণ করছে জাতিসংঘ এবং ব্রাজিলের আইনশৃঙ্খলা বাহিনী। আদিবাসীরা এর জন্য অবশ্য জাতিসংঘকে দায়ী করে বলছেন, জলবায়ু সম্মেলন পরিবেশ রক্ষার চেয়ে পরিবেশ কর্মীদের ঠেকানোর দিকেই যেন বেশি মনোযোগী। ব্রাজিলের বেলেম থেকে আরো জানাচ্ছেন মাহমুদ রাকিব। উচ্চ তাপমাত্রার দেশ ব্রাজিলের বেলেম শহরে তখন তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস। মাথার উপরে সূর্যের চোখ রাঙানি। এর মধ্যেই রোদে পুড়ে বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রধান ফটকের সামনে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে ঐতিহাসিক পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ল্যাটিন আমেরিকার আদিবাসীরা। জলবায়ু সম্মেলনে আসা বিভিন্ন দেশের পরিবেশ কর্মীরা সম্মেলন স্থলে প্রবেশের সময় ঢু মারছেন ভিন্ন ধর্মী পণ্যের দিকে। মূলত পরিবেশ বিপর্যয়ের কারণেই আদিবাসীদের আবাসস্থল গত কয়েক দশক ধরে হুমকির মুখে। 30তম জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিন এই আদিবাসীরা পরিবেশ রক্ষার দাবিতে মূল ভেন্যুতে ঢুকে বিক্ষোভ করতে চাইলে সেদিন প্রধান ফটকে তাদের দমাতে শক্তি প্রয়োগ করেছিল ব্রাজিল ও জাতিসংঘের আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যেই যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এর পরদিন অ্যামাজন রক্ষার দাবিতে বেলেম শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গুয়াজারা নদীতে পিপলস সামিট নৌযাত্রা করে পরিবেশ কর্মীরা, যেখানে প্রায় 5 শতাধিক নৌযানে চড়ে প্রায় 200 দেশের 15,000 পরিবেশ কর্মী নদীতে ভেসে ভেসে জলবায়ু পরিবর্তন রোধে প্রতিবাদ করে। পরিবেশ রক্ষায় উন্নত বিশ্ব টেকসই উদ্যোগ না নেয় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সেখানে। আর সম্মেলনের 5ম দিন বেলেমের স্থানীয় আদিবাসীরা কপের মূল গেট আটকে প্রায় ঘণ্টা খানেক প্রতিবাদ করে। এতে ডেলিগেটরা ভেতরে প্রবেশ করতে বাধার মুখে পড়ে। পরে স্থানীয় সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 30তম কপ সম্মেলনে অংশ নেয়া এসব আদিবাসীরা বলছেন, এবারের সম্মেলন ল্যাটিন আমেরিকা অঞ্চল সহ পুরো বিশ্বের আদিবাসীদের বাসস্থানের অধিকার নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করার কথা থাকলেও বিশ্ব নেতারা সেই কথা রাখেননি। I don't see any developments in the communities, indigenous territories, in my communities. But in the world, the indigenous territories have been affected a lot. What are the negotiations that the UN or the COP have been having with the indigenous people? কপ সম্মেলনের গেটে আদিবাসীদের উপর হামলাকে জলবায়ু সম্মেলনের কালো অধ্যায় দাবি করে তারা জাতিসংঘের কাছে এর বিচার দাবি করেন। No queremos las empresas mineras, petroleras, madereros, porque ellos contaminan nuestro territorio. Hay conflictos internos. জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ কর্মীদের বিক্ষোভে এমন হামলা জাতিসংঘের কার্যকারিতা নিয়েই প্রশ্ন ওঠে। লস অ্যান্ড ড্যামেজের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা এবং আদিবাসীদের অধিকারের বিষয়টি এবারের কপে আলোচনাভুক্ত না করা এই সম্মেলনের গুরুত্ব দিন দিন কমাবে বলে মনে করেন তারা।
যারা মার্জিনালাইজড, যারা রাষ্ট্রসমূহের কাছে নিগৃহীত, যারা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত, তারা তাদের ক্ষতির বিষয় তুলে ধরবে। প্রথম দিন থেকেই যখন এটা আলোচ্য সূচিকে নির্ধারিত হবে, তখন থেকেই আমরা দেখেছি যে উন্নত দেশসমূহ কিভাবে যে সমস্ত দেশে ক্ষতিপূরণ দেওয়া কিংবা তাদের অ্যাডাপ্টেশনের জন্য ফাইন্যান্সকে ফিল করা কিংবা মিটিগেশনের জন্য যথাযথ অর্থায়নের ব্যবস্থা করা, এগুলিকে বাধাগ্রস্ত করার জন্য তারা নতুন নতুন ফ্রেমওয়ার্ক নিয়ে আসা শুরু করলো। সম্মেলনের প্রথম সপ্তাহে বিভিন্ন দর কষাকষি শেষে দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে বাস্তবায়ন প্রক্রিয়া। ধারণা করা হচ্ছে দ্বিতীয় সপ্তাহ থেকে স্থানীয় আদিবাসীরা অধিকার আদায়ে আরও সোচ্চার হবে। কথা ছিল ৩০তম জলবায়ু সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে আদিবাসীরা, যেখানে এই আদিবাসীদের জীবনযাপন নিশ্চিত করার বিষয়টি আলোচনায় সবচেয়ে অগ্রাধিকার পাবে। কিন্তু এই সম্মেলন চলাকালীন এসব আদিবাসীদেরকে সম্মেলন স্থলের ভিতরে প্রবেশ করতেই দেওয়া হয়নি এবার। তাই এর প্রতিবাদ হিসেবে সম্মেলন চলাকালে এখনও ঠিক সম্মেলন স্থলের সামনেই আদিবাসীরা তাদের ঐতিহ্যবাহী পণ্য সামগ্রী বেচা কিনা করে তার প্রতিবাদ এখনও অব্যাহত রেখেছে। মাহমুদ রাকিব, এখন বেলেম, ব্রাজিল। নয়াদিল্লির লালকেল্লা বিস্ফোরণের পর সন্দেহভাজন চিকিৎসকের বাড়ি থেকে জব্দ বিস্ফোরকই এবার বিস্ফোরিত হলো ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগরের একটি পুলিশ স্টেশনে। এই ঘটনায় এখন পর্যন্ত 9 জনের প্রাণহানি হয়েছে আর আহত অন্তত 29, যাদের অধিকাংশই পুলিশ কর্মকর্তা এবং ফরেনসিক দলের সদস্য। পুলিশের ধারণা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসগুলো ঠিক মতো জোড়া লাগানো ছিল না, আর যে কারণে সেখান থেকেই এমন দুর্ঘটনা। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। ভারত শাসিত জম্মু কাশ্মীরের শ্রীনগরের যে পুলিশ স্টেশন থেকে দিল্লির লালকেল্লার বিস্ফোরণের ঘটনার প্রথম সূত্র মিলেছিল, এবার দুর্ঘটনার কবলে সেই নৌগাম স্টেশন। আর বিস্ফোরণটিও ঘটেছে হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ থেকে জব্দ করা বিস্ফোরক পরীক্ষা নিরীক্ষার সময়। শুক্রবার রাতে শ্রীনগরের নৌগাম পুলিশ স্টেশনে আনা হয় গেল অক্টোবরে ফরিদাবাদের এক চিকিৎসকের বাড়ি থেকে উদ্ধার করা বিস্ফোরক পদার্থ। এ সময় শ্রীনগরের স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে এই বিস্ফোরকের পরীক্ষা নিরীক্ষা করছিলেন ফরেনসিক দলের সদস্যরা, আর সেখান থেকেই এই দুর্ঘটনা। পুলিশের সূত্র বলছে, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসগুলো খুব তাড়াহুড়া করে জোড়া লাগানো হয়েছিল। এগুলো নাড়াচাড়া করতে গিয়ে ফরেনসিক বিভাগ বুঝতে পারেনি যে কোনো সময় এখান থেকে একটি বিস্ফোরণ ঘটতে পারে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে, যাদের অধিকাংশই ফরেনসিক বিভাগ ও ওই থানার কর্মকর্তা। এছাড়া শ্রীনগর প্রশাসনের 2 প্রতিনিধিও সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। আহতদের ভারতীয় সেনাবাহিনীর 92 ঘাঁটির হাসপাতাল এবং শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে নেওয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সম্প্রতি জম্মু কাশ্মীরে ছড়িয়ে পড়া সশস্ত্র সংগঠন জৈশ-ই মোহাম্মদের পোস্টার উদ্ধারের সঙ্গে জড়িত ছিলেন এই নৌগাম থানার কর্মকর্তারা, যেখান থেকে ধারণা করা হচ্ছিল ওই বিশেষ এলাকায় একটি সন্ত্রাসী সংগঠনের নেটওয়ার্ক গড়ে উঠেছে। এর সূত্র ধরেই উত্তরপ্রদেশ ও হরিয়ানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করে পুলিশ। অক্টোবরেই আটক করা হয় আদিল আহমেদ নামে এক চিকিৎসককে, যাকে আটকের মাধ্যমে পুলিশ সন্ধান পায় একটি হোয়াইট কলার টেরর ইকোসিস্টেমের। পরে জানা গেছে এই নেটওয়ার্কের অন্যান্য অংশীজনরাই দিল্লির লালকেল্লার বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিল। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবার ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের খবর। ইউরোপ অঞ্চলের বাছাই রাতে জয় পেয়েছে ফেভারিট সব দল, যদিও ড্র করেছে পোল্যান্ড এবং নেদারল্যান্ডস। রিজেকা স্টেডিয়ামে ফারো আইল্যান্ডের মুখোমুখি হয়েছিল স্বাগতিক ক্রোয়েশিয়া। ভার্দিয়াল মুসা এবং নিকোলার গোলে 3-1 ব্যবধানে জিতেছে লুকা মদ্রিচের দল। অন্যদিকে নিক উলডম্যানের জোড়া গোলে 2-0 ব্যবধানে সহজ জয় পেয়েছে জার্মানি। এই জয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে জার্মানরা। তবে এই যাত্রায় ধাক্কা খেয়েছে পোল্যান্ড। নেদারল্যান্ডসের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে রবার্ট লেভানডোভস্কির দল। শেষ করছে এখন বাণিজ্য, তার আগে শিরোনামগুলো আরও একবার। দূতাবাস না থাকা সহ নানা সংকটের পরেও মঙ্গোলিয়ায় কর্মী পাঠানোর অনুমোদনে অভিবাসন সংশ্লিষ্টদের ক্ষোভ, নিরাপত্তা ঝুঁকির শঙ্কা। যে মঙ্গোলিয়াতে আমাদের কোনো দূতাবাস নাই, আমাদের কনসুলেট নাই, আমাদের মন্ত্রণালয়কে দেখেছে যে সেই জায়গায় আসলে শ্রমিকদের গিয়ে নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে।
অর্থের লোভেই প্রেমিকার মাধ্যমে হানি ট্র্যাপে ব্যবসায়ী বন্ধুকে হত্যা করে জরিজুল। দাবি র্যাবের। গাজীপুরে ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার, গুরুতর আহত স্বামী। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে নবুয়াত পরিষদের মহাসম্মেলন, যোগ দেবেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। নতুন ধানের দোলা আর শিশিরের আলিঙ্গনে বইছে নবান্নের ঘ্রাণ। হৈমন্তীর দোলায় চোখে মুখে খুশির জোয়ার কৃষকের। এবং ভারতের জম্মু কাশ্মীরে সন্দেহভাজন চিকিৎসকের বাড়ি থেকে জব্দ করা বিস্ফোরক, পুলিশ স্টেশনে বিস্ফোরণ, নিহত 9, আহত অন্তত 29। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। যারা ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।